গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না নির্বাচন কমিশন। জাতীয় সংসদ ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অঙ্গীকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আশা সিইসির। যারা প্রাণ হারিয়েছে তাদের রক্তের সাথে যাতে বেইমানি না হয়, সেটি প্রথম পরীক্ষাই হবে আমাদের একটি ভালো নির্বাচন। ছিনতাই, ব্যালট পেপার সরিয়ে নেওয়া ইত্যাদি দেখতে চাই না, রাতের বেলায় সিল মারা দেখতে চাই না। তাই আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হবে। দেশকে সংকট থেকে মুক্ত করতে এখনই দরকার জাতীয় নির্বাচন, দাবি বিএনপি নেতাদের। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার। সংখ্যা নামবে 10-এর নিচে, জানালেন দুই উপদেষ্টা। ঠাঁই হবে না বিতর্কিতদের। রমজানের চাহিদা কমায় স্বস্তি ফিরছে মাছে, বাড়তি দরে বিক্রি হচ্ছে মাংস। ফলের বাজারে উত্তাপ, 2 ঘন্টার মধ্যেই শেষ সুলভের পণ্য। দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান। এবারও গরমে সইতে হতে পারে লোডশেডিং। 700 মেগাওয়াট ঘাটতির সংখ্যা নীতি নির্ধারকদের। উৎপাদন সক্ষমতা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ, জ্বালানি ও আর্থিক সংকট। এবং ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ক্ষমতা হারাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট, আভাস সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার। সিদ্ধান্ত নেবে জনগণ, জবাব জেলেনস্কির। নির্বাচন কমিশন যদি দায়িত্ব থেকে পিছিয়ে যায়, তাহলে সেটি হবে গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের সঙ্গে বেইমানির শামিল। সকালে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কারো এজেন্ডা বাস্তবায়ন নয়, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ওয়াদাবদ্ধ আছে ইসি। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিষয়েও প্রত্যাশা করেছেন তিনি। প্রতি বছরের মতো এবারও উৎসব আয়োজনে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এবারের স্লোগান, তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। রোববার সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 2024 সালের হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। আজকের দিনে 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,74। পরে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। পরে নির্বাচন কমিশনাররা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইস্পাত কঠিন মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। যারা প্রাণ হারিয়েছে একটি সুন্দর বাংলাদেশের জন্য, একটি নতুন বাংলাদেশের জন্য, যারা আহত হয়েছে তাদের সাথে যাতে বিশ্বাসঘাতকতা না হয়, তাদের রক্তের সাথে যাতে বেইমানি না হয়। যদি আমরা একটা বদ্ধ ঘরে রুদ্ধদ্বার রুমে যদি সেই ভোট অনুষ্ঠান করি, তাহলে কি সেটা স্বচ্ছ হবে? নিশ্চয় হবে না। তাই আমি চাই আমাদের এই নির্বাচনটা হোক খোলা মাঠে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। ভোট সন্ত্রাস করে সাময়িকভাবে লাভবান হলেও শেষটা ভালো হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। আমরা যেহেতু একটা নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, আমরা আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডাও নাই, আমরা অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য নাই। আমাদের এজেন্ডা হচ্ছে 18 কোটি মানুষের এজেন্ডা। অনুষ্ঠানে ইসি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে ওয়াদা করান প্রধান নির্বাচন কমিশনার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় নির্বাচনে যত দেরি হবে পতিত স্বৈরাচারীদের ষড়যন্ত্র ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, গণতন্ত্রের পথে উত্তরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার দাবিতে সবার সোচ্চার হওয়া উচিত। যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটাই হচ্ছে আমাদের প্রস্তাব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিল শুনানি হবে কাল। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ দুর্নীতি দমন কমিশন। 2018 সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। একই সঙ্গে অন্য 3 আসামিকেও 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বেগম জিয়া সহ প্রত্যেককে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছিল। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বিএনপি নেত্রী। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের শুনানির জন্য 8 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের 13শ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সরকারের অধীনে 3টি জাতীয় সংসদ নির্বাচন হয়। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 2004 সালের 4 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট, যা আপিল বিভাগেও বহাল থাকে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগে তড়িঘড়ি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়কের বিধান বাদ দিয়ে সংবিধানের 15শ সংশোধনী আনে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদন করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 6 বিশিষ্ট ব্যক্তি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের পক্ষ থেকেও আবেদন করা হয়। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে 116 বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী 15 এপ্রিল। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম নতুন এই তারিখ ধার্য করেন। এদিন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে সমর্থ হয়নি। এর আগে গত বছরের 30 সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেন। একই সঙ্গে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এই মামলায়। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় নৃশংসভাবে খুন হন। দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুরস্কারপ্রাপ্তদের সংখ্যা 10-এর নিচে নামার ইঙ্গিত দিয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এবারের তালিকায় বিতর্কিত কারও ঠাঁই হবে না। জীবনব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন, যেটা ধারাবাহিকতা এখনো চলছে, যে কোনো ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে। র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল, অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। আমরা এই পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। রমজানের চাহিদা কমার পাশাপাশি সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কিছুটা কমেছে মাছের দাম। ক্রেতা কম থাকলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। বেড়েছে শসা, লেবু, টমেটো, বেগুন সহ কয়েকটি সবজির দামও। বাজার স্থিতিশীল রাখতে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবারের তুলনায় রোববার প্রথম রোজার সকালের চিত্র বলছে বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম, যার প্রভাব পড়েছে দামের উপর। বিক্রেতারা বলছেন রুই, মৃগেল, কাতলা সহ প্রায় সব ধরনের মাছের দাম কমেছে 20 থেকে 30 টাকা। আমদানিটা ভালো, ক্রেতা কম। কেজিতে 60-70 টাকা, 80 টাকা, কোনো মাছ কেজিতে 100 টাকাও কমছে। এদিকে ক্রেতা কমেছে মাংসের বাজারেও। গতকাল 780 থেকে 800 টাকায় গরুর মাংস বিক্রি হলেও আজ পাওয়া যাচ্ছে 750 থেকে 780 টাকায়। কিছুটা কমেছে খাসির মাংসের দামও। আমরা তো ওই জায়গা থেকে কম দামে আনতে পারতাছি না। এখন মনে করেন 60-70 বুঝতে এসে যাবে, একটু ক্রেতা যত কম থাকবে এত ডিভাইস কম থাকবে। গরু আপনার হাড় ছাড়া হচ্ছিল 900 করে নিচ্ছে। ইফতার উপলক্ষে চাহিদা বেড়েছে রসালো ফলের, এই সুযোগে বাড়ছে দাম। কেজি প্রতি মান ভেদে মালটা 300 থেকে 350 টাকা, আপেল 300 থেকে 400 টাকা, কমলা 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তরমুজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। অনেক দাম দিয়ে তাও আমরা কিনতেছি, ঠিক আছে। আমরা চাই সব জিনিসের দাম একটু যেন কমে। প্রতিটা মালে কেজিতে 10 থেকে 20 টাকা বেশি। এই আঙ্গুর নিলাম 470 টাকা কেজি, আর মালটা নিলাম 290 টাকা কেজি। এদিকে বেড়েছে সালাদ বানানোর উপাদান, টমেটো, লেবু ও শসার দাম। বেড়েছে বেগুনের দামও। বিক্রেতাদের দাবি বরাহ কমায় দাম বাড়ছে। টমেটো 30 টাকা হয়ে গেছে গা, তো দাম অতিরিক্ত না, তা আমাদের জনগণ কি খাবে? কয়দিন আগে 30 টাকা কেজি বেগুন ছিল, সেগুলি 100 টাকাও চায়, 60 টাকাও চায়। আমি যখন 20 টাকা 30 টাকা কিনছিলাম, 30 টাকা 40 টাকা বেচছি। এখন 50 টাকা যদি কিনলাম তখন 60 টাকা অবশ্যই বেচতে হবে। এদিকে বাজারে পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোববার সকালে কারওয়ান বাজারে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিশ্বে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, এটা বাজার নিয়ন্ত্রণে বাস্তবতা একটা কাজ করে। রমজানে ভোক্তা স্বস্তি ও বিক্রেতাদের যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে অধিদপ্তর তৎপরতা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর খামারবাড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল ক্রেতার। 1.5 ঘন্টায় শেষ হয়ে যায় গরুর মাংস, আর পাস্তুরিত দুধ মেলেনি বিক্রি শুরুর 2 ঘন্টা পর। সোমবার থেকে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। ইন্দিরা রোডের বাসিন্দা জাহিদুর রশিদ প্রায় ঘন্টা খানেক অপেক্ষা করেছেন সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ কিনতে। রোদে পুড়ে অপেক্ষা শেষে মিলল না গরুর মাংস। কেন 1.5 ঘন্টায় শেষ গরুর মাংস? ক্ষোভে ফেটে পড়েন জাহিদুর রশিদের মতো অন্য ক্রেতারাও। আসছিলাম গরুর মাংস নেওয়ার জন্য, গরুর মাংস নাই, বলে যে 50 জন দিচ্ছে, মিথ্যা কথা। রোজা রমজানের দিনে মিথ্যা কথা বলে, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। দুধ বলে শেষ হয়ে গেছে, এখন ডিম আর হলো মুরগি আছে। সিরিয়াল অনেকক্ষণ দাঁড়ায় আছি, দাঁড়ানোর পর এখানে আসছি, জিজ্ঞাসা করছি, বলতেছে গরুর মাংস শেষ। এখনো দেওয়াই শুরু করে নাই, দেওয়ার আগে কিভাবে শেষ করে ফেললো। শুধু পণ্য না পাওয়ার ক্ষোভই নয়, গরুর মাংস ও ডিমের দাম গত বছরের তুলনায় বেশি হওয়ায় বিরক্তি ঝাড়েন মধ্যবিত্তরা। গরুর মাংস কেজি আমার এলাকার তুলনায় 100 টাকা কম পার কেজিতে। ব্রয়লার মুরগির প্রাইসটা সমানই, প্রায় খুব বেশি যে সাশ্রয়ী যে তা না। গত বছর ডিম নিছে 110 টাকা, আবার পরে মাঝখানে 100 টাকা করেও নিছে। আর গরুর মাংস ছিল 600, এখন 50 টাকা বাড়াই দিছে। এত সংকট কেন, আর দামটাই বাড়লো কেন? শনিবার চাহিদা কম থাকায় রোববার বরাদ্দ কম ছিল তথ্য দিয়ে সোমবার থেকে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ব্রয়লার 44 কেজি, মিল্ক 140 লিটার, আর ডিম আছে 1800 পিস। বরাদ্দ যতটুকু সেই সাপেক্ষে যতটুকু পাই, আমাদের তো পর্যাপ্ত ওইভাবে নাই। কালকের অবস্থা বুঝে আজকে এই পরিমাণ সরবরাহ আনা হয়েছে। আজকের অবস্থা বুঝে কালকে আরো একটু বাড়বে, তারপরে ডে বাই ডে বাড়তে থাকবে। রাজধানীর 25টি স্থানে 28 রমজান পর্যন্ত চলবে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির এই কার্যক্রম। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। চলবে রমজান মাস জুড়ে। সকালে জাতীয় প্রেস ক্লাবে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য কোম্পানিকেও এমন উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাব সভাপতি। বাজার মূল্যের চেয়ে কমে মিলছে সয়াবিন তেল, চিনি, ডাল, দুধ, চা, মশলার মতো নিত্যপণ্য। তাই সিটি গ্রুপের এই ভ্রাম্যমাণ ট্রাক থেকে নিজেদের চাহিদা মতো পণ্য কিনছেন ভোক্তারা। সব জিনিসে পাওয়া যাচ্ছে, 2-4 টাকা হলেও কম মূল্যে 700 পাওয়া যাচ্ছে, এবং যাওয়ার জন্য নেওয়ার জন্য সুবিধা হচ্ছে যে না আমি একটু ক্রয় করলাম। কিছুটা কম আছে, বাজার মূল্য থেকে অনেকটা কম আছে, স্বস্তি আছে। এবারে কি মোটামুটি আলহামদুলিল্লাহ
15-20 টাকা আমার সেভ হয়েছে। সুলভ মূল্যে এই কার্যক্রম চালানো প্রতিষ্ঠান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ জানিয়েছে প্রতিদিন 5টি ট্রাকে করে ঢাকা শহরের 15 থেকে 20টি স্থানে এই কার্যক্রম চলবে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এর উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয় বিক্রয় স্থান ও পণ্যের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের। আমরা 5টা ট্রাক কন্টিনিউয়াসলি রমজান মাসে চালাবো, বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে কাজ করবে। 15-20টা পয়েন্ট আমরা প্রথমত ঠিক করে নিয়েছি, যদি প্রয়োজন হয় আরও পয়েন্ট আমরা বাড়াবো। এ সময় সিটি গ্রুপের মতো ভোগ্যপণ্য বাজারজাতকারী অন্য কোম্পানিকেও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। এই দুর্মূল্যের বাজারে এটা অনেকের জন্য এটা সহায়ক হবে। তারা শুনতে পেলাম যে 12টা পয়েন্টে রাজধানী ঢাকার এই নিত্যপণ্যগুলি সাশ্রয়ী মূল্যে বিক্রয় করছে। আমি অনুরোধ করব যে এটা যেন ঢাকার বাইরেও তারা সম্প্রসারিত করে। রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছে সিটি গ্রুপ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবারও গরমে সইতে হতে পারে কম বেশি লোডশেডিং। প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও বিপুল দায় দেনা আর জ্বালানি ঘাটতির কারণে বাড়ছে দুশ্চিন্তা। এ কারণে এবার 700 থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকরা। যদিও বিশেষজ্ঞদের সংখ্যা কখনো কখনো লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত, তবে পিবিবির আশ্বাস ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় সহনীয় থাকবে পরিস্থিতি। ফারুক ফিয়া রবিনের রিপোর্ট। মধ্য ফাগুনে এখনও অতটা প্রখর নয় সূর্যের তেজ, তবে দিন কয়েক বাদই বাড়বে প্রকৃতির রৌদ্র রূপ। তখন অবধারিতভাবেই বাড়বে বিদ্যুৎ চাহিদাও। সে সময় পর্যাপ্ত বিদ্যুৎ মিলবে নাকি সইতে হবে লোডশেডিং, গত কয়েক বছরের অভিজ্ঞতায় জনমনে এমন শঙ্কা থাকেই স্বাভাবিক। এবারের গরমে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াট, যদিও উৎপাদন সক্ষমতা তার 1.5 গুণ অর্থাৎ 27,000 মেগাওয়াট। কিন্তু জ্বালানির অভাব উদ্বেগ জাগাচ্ছে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিয়ে। গ্রীষ্মকালীন সময়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। সম্ভাব্য চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই গ্যাস, কয়লা, ফার্নেস ওয়েল ও আদানি নির্ভরতা। পিডিবির পূর্বাভাস বলছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 6200 মেগাওয়াট, ফার্নেস ওয়েল থেকে 3500, কয়লা ভিত্তিক সব কেন্দ্র পুরোদমে চালু। ভারত থেকে আমদানি আর আদানির বিদ্যুৎ পুরোটা মিললেও গরমে লোডশেডিং হতে পারে 700 মেগাওয়াটের বেশি। তবে বিপুল দায় দেনা, অর্থ সংকট আর অতীত অভিজ্ঞতা বিবেচনায় উৎপাদনের এই লক্ষ্যমাত্রা পূরণ বড় চ্যালেঞ্জ। 1 থেকে 3000 মেগাওয়াট লোডশেডিং হতে পারে, ডিপেন্ডিং অন এই যে কতগুলা ফ্যাক্টরের মধ্যে যত কিছু এর মধ্যে যে কোনো একটা জিনিস যদি হয়ে যায়, সবগুলা ফ্যাক্টর ঠিক থাকতে হবে এবং তার মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাই হচ্ছে ডলার। আলটিমেটলি এটা ডলারই ডিটারমিন করবে আমরা বিদ্যুৎ ঠিক মতো পাবো কি পাবো না। ডলার থাকলে তারা গ্যাস, কয়লা, তেল কিনতে পারবে। একটা ছিল যে আমাদের বিলগুলো কত আপডেট করা যায়, ওই সময় কিন্তু 70-80% লেভেল আমাদেরকে হলো গভর্নমেন্টকে সাপ্লাই করতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। মানে আনলেস আমাদের ওই পরিমাণ যদি তেল না থাকে, আমাদের প্রিপারেশন না থাকে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তবে পিডিবির আশ্বাস, জ্বালানি আমদানিতে ডলার সংস্থানের নিশ্চয়তা পাওয়ায় গরমে সহনীয় রাখা যাবে পরিস্থিতি। ডলার ইস্যুর কারণে কিছুদিন আমরা একটু সমস্যায় পড়লাম, তো এখন মোটামুটি কয়লা প্রকুরমেন্টে, ওয়েল প্রকুরমেন্টে আমরা ডলার পাচ্ছি আর কি। আশা করি সমস্যা হবে না, আমাদের তো প্রচেষ্টা আছে। এবার আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি আর কি পূর্ব থেকেই, আশা করতেছি হবে না ওই ধরনের প্রবলেম। পাশাপাশি গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে তাতে স্পষ্ট হচ্ছে এবারও গরমে সইতে হবে লোডশেডিং। আর এই অবস্থার সামাল দিতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে বিদ্যুৎ বিভাগ, কিন্তু তারপরও থেকে যাচ্ছে বহু চ্যালেঞ্জ। আর এইসব চ্যালেঞ্জ মেটাতে না পারলে এবারও অস্বস্তিতে পড়তে হবে গ্রাহকদেরই। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সদ্য সমাপ্ত মৌসুমে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 কোটি কেজি কম হয়েছে। এটি 5 বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। জলবায়ুর বিরূপ প্রভাব, শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা কারণে চা বাগানগুলো কাঙ্ক্ষিত উৎপাদনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদনে। 2024 সালে দেশের 169 চা বাগানে চা উৎপাদন হয় 9 কোটি 30 লাখ কেজি। 2023 সালে উৎপাদন হয়েছিল 10 কোটি 30 লাখ কেজির মতো। গেল বছর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির 12 চা বাগান 10 সপ্তাহের বেশি বন্ধ ছিল, যার প্রভাবে কমেছে উৎপাদন। প্রাইস কম, কস্ট অনেক বেড়ে গেছে,
কিছু বাগান তো বন্ধই ছিল, এনটিসি কিছু বাগান সাফার করছে কারণ তারা ঠিকমতো প্লাকিং করতে পারে নাই। উৎপাদন খরচ তুলনায় বিক্রয় মূল্য কম পাওয়ার পাশাপাশি নানা কারণে এই শিল্পের উপর মালিকপক্ষের অনীহা এসে গেছে। এ কারণেই দিন দিন এই শিল্পের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে গেল বছর দেশে চা চাষের উপযোগী বৃষ্টি হয়নি। পাশাপাশি 5 আগস্ট সরকার পতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যান এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। মজুরি বন্ধ থাকায় কোম্পানির 12 চা বাগানে 2.5 মাস কাজ বন্ধ ছিল। এছাড়া আরো কয়েকটি বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন চা বাগানের যে শ্রমিকদের মজুরিগুলো ঠিকমতো হচ্ছে না, বাগানে কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। সেচ ব্যবস্থায় যদি অ্যাভেলেবল আপনার ইরিগেশন সেট না থাকে তাহলে ব্যাঘাত ঘটবে। সুতরাং আমি মনে করি প্রত্যেক ম্যানেজমেন্টকে অ্যাভেলেবল সেচ ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যান বলছে 2021 সালে চা উৎপাদন হয়েছে 9 কোটি 65 লাখ কেজি আর 2022 সালে 9 কোটি 38 লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ। শেরপুরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে তুলা চাষ। উপযোগী মাটি, অনুকূল আবহাওয়া আর রোগবালাইয়ের আক্রমণ কম হওয়ায় ফলনও ভালো হচ্ছে। ধানের চেয়ে 3 গুণ বেশি লাভ হওয়ায় তুলা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। ব্যাপকভাবে তুলা চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে তুলার বাগান, প্রায় প্রতিটি গাছেই ধরেছে তুলা। বছর জুড়ে তুলার চাহিদা থাকা ও কম পুঁজিতে বেশি লাভবান হওয়ায় শেরপুরে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষক। অনুর্বর জমিতে নামমাত্র শ্রমে ও সরকারি সহযোগিতা পাওয়ায় জেলায় ক্রমেই বাড়ছে ফসলটির চাষ। কৃষকের উৎপাদিত তুলা ন্যায্য দামে সরাসরি কিনে নেয় তুলা উন্নয়ন বোর্ড। প্রতি বিঘা জমিতে 6 মাসে 10,000 টাকা খরচে প্রায় 12 মণ তুলা পাওয়া যায়, যার প্রতি মণের দাম 4,000 টাকা। এতে অন্য ফসলের তুলনায় তুলাতে অধিক লাভবান হচ্ছেন কৃষক। ধানের চাইতে লাভ আছে, সরকারের সুযোগ সুবিধা দেয়। তুলা ভালো হয়েছে, আল্লাহ রহমত। আরো আগামীতে নাগাবার চেষ্টা করবো। প্রতি অনেকের লোকে করে তাই দেখে দেখে আমরা করছি। নিয়ে তুল উড়াই হাইরা তখন উড়া শেষ করলো, তখন ওরা কব যে ভাই তুলা দিয়ে দেন, উফিরে দিয়ে যায়, পুটিয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সামনে আমরা চেষ্টা করবো যে আরো উন্নত করা। তুলা চাষ আমাদের তুলাটাই করা লাগবো, তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। প্রায় 6 মাস ব্যাপী ফসল, তারপরে হারভেস্টিং আমরা মনে জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। চাষিদের কোনো হেনস্থা ফেল করতে হয় না। চলতি বছর শেরপুরে 500 চাষি 215 হেক্টর জমিতে তুলা চাষ করেছেন, যা গতবারের চেয়ে 5 হেক্টর বেশি। সময় সংবাদ, শেরপুর। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মালটা, কমলা, তরমুজ, আঙ্গুর, আনারসের মতো রসালো ফলের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এতে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। বাজার তদারকি ছাড়া দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মালটা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রোজাদার সহ অনেকের কাছেই এখন তেতো হয়ে উঠেছে রকমারি ফল। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মালটা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, কালো আঙুর 450, আনার আকার ভেদে 450 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে 60, পেয়ারা 120 থেকে 150 আর পেঁপে 150 টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 70 টাকা। তরমুজ অ্যাকচুয়ালি তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে। সেদিন ছিল 40 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি, 20 টাকা বাড়াই দিচ্ছে। সবাই ইফতার খাবে, ইফতার কিনবে, কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। তো সরবরাহ কম মনে হচ্ছে। সীমিত আয়ের মানুষ যারা, ওদের পক্ষে একেবারেই সম্ভব না ফল কিনে খাওয়ার মতন পরিবেশ পরিস্থিতি নাই।
আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। 2 দিন রোজার কারণে একটু বাজার বেশি, একটু প্রত্যেকে 10টা-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। বাজার ব্যবস্থাপনার জন্য নিয়োজিত যে টাস্ক ফোর্সটা রয়েছে সেটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে কাজ করছে, বা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, ঢাকায় প্রত্যেকটা জায়গাতে তাদের যেহেতু কমিটি রয়েছে, সুতরাং এই টাস্ক ফোর্স কিন্তু খুব সহজেই এই দাম নিয়ে কিন্তু বাজারে মনিটরিংটা করতে পারে। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে পাইকারি হাটে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। একদিনের ব্যবধানে প্রতিটিতে দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। চলতি বছর রোজায় আনারস, বাঙ্গি সহ সব ফলের দরও বাড়তি। মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুর ফলের হাটে থরে থরে সাজানো তরমুজ। আকার ভেদে নিলামে বিক্রি হচ্ছে গরমের এই ফল। রমজানে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে, তাই ভোরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় 40 লাখ টাকার মৌসুমি ফল। রোববার প্রথম রোজায় হাটে ফলের ব্যাপক সরবরাহ সত্ত্বেও একদিনের ব্যবধানে তরমুজ প্রতি দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। 10 কেজি তরমুজের দর ঠেকেছে 400 টাকায়। এই হাটে শনিবার প্রতিটি আনারস 8 থেকে 10 টাকায় বিক্রি হলেও সামান্য বড় অজুহাতে রোববার আনারসের দাম হাঁকা হয় 40 টাকা দরে, আর বাঙ্গি বিক্রি হচ্ছে 80 থেকে 220 টাকায়। হঠাৎ দাম বাড়ার জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তা ও পাইকাররা। আনারসের কালার ভালো, এটার সাইজ বড়, এটা যাইতেছে আপনার 30 টাকা, 35 টাকা, সর্বোচ্চ 40 টাকা। 40 টাকা চাই, এই ফলটা 80 টাকা চাই। এইরকম হলে কি জনগণে খাইতে পারে? এখানে 220 টাকা কিনা পড়া জায়গা, আরো আপনার যাতায়াত খরচ আছে মিনিমাম 20 থেকে 30 টাকা। আড়তদারদের অজুহাত রোজায় সরবরাহের চেয়ে চাহিদা বেশি, তাই দামও বাড়তি। বাজার কৃষকে মারলে হয়, নদী পথে মারলে হয়, গাড়িয়ে মারলে হয়। এই বাজারে মাল বেচা এখনো সিন্ডিকেটের কিছু নাই, মাল আনতেছেই ব্যস্ত আছি। কৃষি বিপণন কর্মকর্তার দাবি, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রমজান মাসে প্রতিদিন আমরা বাজার মনিটরিং করছি এবং প্রয়োজনে মোবাইল কোড করা হচ্ছে। আশা করি এই অসাধু ব্যবসায়ী যারা দাম বেশি নিচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। পদ্মাপাড়ের এই জেলায় প্রতিদিন প্রায় কোটি টাকার মৌসুমি ফল বিক্রি হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এখনো 1 মাস বাকি থাকলেও এরই মধ্যে ঈদের কেনাকাটা শুরু করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের ঝোঁক অত্যাধুনিক ডিজাইনের পণ্যের দিকে। তাদের পছন্দকেই প্রাধান্য দিচ্ছেন উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যে বৈচিত্র্য আনতে এসএমই উদ্যোক্তাদের প্রতি সরকারের বিশেষ উদ্যোগ দরকার। কেনাকাটা শেষে যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন ক্রেতারা, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। সাদিক হাসান ইমনের রিপোর্ট। সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা। তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন। জুতা, ব্যাগ, জুয়েলারি থেকে শুরু করে পোশাক, সব আইটেমেই তারা চান নতুনত্বের ছোঁয়া। সবাই একটু আনকমনলি কিছু চায়, যে ভ্যারাইটি হবে, নতুনত্ব কিছু আসবে। কানের দুল হোক সেটা, কিংবা হাতের রিং হোক, ওই টাইপের জিনিসই চাচ্ছি, যাতে হলো মানে সব কিছুর মধ্যে পড়ে। ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ট্রেন্ড বুঝে এবারের ঈদের জন্য উদ্যোক্তারা রেখেছেন আধুনিক মডেলের রকমারি কালেকশন। এখন তো কম্পিটিশন চারিদিকে, তো অনেক উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আপনার একই রকম ডিজাইন চলবে না। তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি হয় ওইভাবে চিন্তা করেই করা। এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে সেটা আমাদের রিসার্চ মেথোডোলজি আছে। আমরা একটা সার্ভে করি, 2 পিস বানিয়ে থাকি। তো ওগুলো আমার দেখা যায় যে রোজার বা ঈদের মধ্যেই আমি স্পেশালি করে থাকি। জামদানি, আমাদের বাটিকের কিছু ড্রেস আসছে,
জুয়েলারি আসছে আর কিছু এখনো প্রোডাকশনে আছে। এই ঈদে ভালো বেচাকেনা হবে প্রত্যাশা থাকলেও উদ্যোক্তারা তুলে ধরেছেন নিজেদের প্রতিবন্ধকতার কথা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে না মিলিয়ে ছোট উদ্যোক্তাদের জন্য সহজ নীতির দাবি তাদের। সহজ শর্তে যদি মানে ঋণ প্রদান করা বা তাদেরকে এই ব্যাপারে হেল্প করা, তাহলে মনে হয় কি যে কাজগুলি সুবিধা হতো। আর ভ্যাট ট্যাক্স এক্সপোর্টে প্রত্যেক জায়গায় আমার হেসালের জায়গা হচ্ছে যে আমার প্রত্যেক কাগজ করতে ব্যারিয়ার হয়, প্রত্যেক জায়গায় স্পেড মানি দিতে হয়। এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করতে পারি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ব্যবসার ধরন বুঝে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ তাদের। বহির্বিশ্বে যাতে আমাদের পণ্যকে নিয়ে যাওয়া যায় তার জন্য আমাদের বৈচিত্র্যকরণ করা, এর জন্য তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন শৃঙ্খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্টের জেরে ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষমতা হারাতে পারেন ভলোদিমির জেলেনস্কি, এমন আভাস দিয়েছেন সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ক্ষমতাচ্যুত করার কৌশল হিসেবেই হোয়াইট হাউসে বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প। তবে জেলেনস্কি বলেছেন কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদত্যাগ করবেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডায় জড়ানো নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না। বিরল এই ঘটনার নানা বিশ্লেষণ দিচ্ছেন অনেকে। তবে পুরো ঘটনাকে সুকৌশলে সাজানো হয়েছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সম্মানহানি করে ক্ষমতাচ্যুত করার অংশ হিসেবেই তাকে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো হয়। স্কট বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের পায়ে কুড়াল মেরেছেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় জেলেনস্কি এবার ইউক্রেনের প্রেসিডেন্টের পদ হারাতে যাচ্ছেন বলেও দাবি করেন সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এরই মধ্যে জেলেনস্কির পদত্যাগের দাবি তুলেছেন এক মার্কিন সিনেটর, যদিও এর জবাবে জেলেনস্কি জানান কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদ ছাড়বেন তিনি। তবে যুক্তরাষ্ট্র হাত ছাড়লেও ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, শুক্রবারের ঘটনার পর জেলেনস্কির প্রতি অটল সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা খাত উন্নয়নে 226 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি করেছে যুক্তরাজ্য। কিয়েভে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টস হেরে কিছুক্ষণ পর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করবে ভারত। নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দুই দল। এই ম্যাচে দু দলের একাদশে আসতে পারে পরিবর্তন। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। ভারত নিউজিল্যান্ড লড়াই বেশ আন্ডাররেটেড। ওয়ানডেতে 118 দেখায় ভারতের 60 জয় আর নিউজিল্যান্ডের 50 জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না। তবে শিরোপার হিসেবে দু দলের চিত্র ভিন্ন। ইন্ডিয়া জিতেছে প্রায় সব কিছু, কিউইদের ক্যাবিনেটে শূন্যতা। তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী তারা। 2 ঘন্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের পর ম্যাচ ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি 1 ঘন্টা ট্রেনিং করেছে ব্ল্যাক ক্যাপ বাহিনী। ভারত পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ খানেকের বিরতি পেয়েছে দুবাই স্টেডিয়াম। ক্লাসিকোর মতো ফুল হাউস না হলেও ভারতীয় ফ্যানরা থাকবেন এ ম্যাচেও। রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে অভিনব এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড। রমজান মাস হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করবে ইসিবি। স্থানীয় নির্ধারিত সময় দুপুর 1টায় ম্যাচ শুরু হয়ে কোনো বিঘ্ন না ঘটলে ইফতার সারতেই দ্বিতীয় ইনিংস উপভোগ করতে পারবেন দর্শকরা। 2 ম্যাচই চেজ করে জেতা টিম ইন্ডিয়া এদিনও পরে ব্যাটিং করবে, তেমনটাই আশা করবেন ভক্তরা।
আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এটা দু দলের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ। একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা। ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শুক্রবার বাড়তি ব্যাটিং সেশন করেছেন ঋষভ পন্থ। 11-এ দেখা যেতে পারে তাকে। 3 বাঁহাতি স্পিনার নীতি থেকে সরে এসে ডানহাতি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে তারা। ফিরতে পারেন পেসার আর্শদীপ সিংও। পরিবর্তন আসবে নিউজিল্যান্ডের সেরা একাদশেও। অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে না থাকলেও এ ম্যাচে ফিরবেন ড্যারেল মিচেল। দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে ইন্ডিয়ান স্পিন অ্যাটাক সামলাতে কেন উইলিয়ামসন, প্রাচীন রবীন্দ্রদের সঙ্গে মিচেলের মতো ক্লাসিক ব্যাটারকে যে কোনো মূল্যে চাইছে কিউইরা। এদিকে স্পিনারদের মধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মাইকেল ব্রেসওয়েল আর অধিনায়ক মিচেল স্যান্টনারের উপর থাকবে মেন ইন ব্লু ব্যাটারদের আটকানোর গুরু দায়িত্ব। এ ম্যাচ দিয়ে ইতিহাসের 22তম ক্রিকেটার হিসেবে 300 ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি। তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে। অন্যদিকে কোচ গৌতম গম্ভীরের জন্য প্রতিশোধের। বেশি দিন আগের কথা নয়, ঘরের মাটিতে তার দলকে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিল এই নিউজিল্যান্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বৃষ্টি শঙ্কায় বিপাকে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন। টানা বৃষ্টিতে এখন পর্যন্ত বাতিল হয়েছে 3 ম্যাচ। আবহাওয়া অধিদপ্তর বলছে সেমিফাইনাল এবং ফাইনাল ঘিরেও রয়েছে ভারী বর্ষণের শঙ্কা। সেক্ষেত্রে ম্যাচ গড়াতে পারে রিজার্ভ ডেতে। যদিও সেমিফাইনালে রিজার্ভে কোনো সমস্যা না থাকলেও ফাইনাল নিয়ে বিপদেই পড়তে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান থেকে বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। আয়োজনে নিরাপত্তার বাড়াবাড়ি আর বৃষ্টি বাধায় পদে পদে বিপাকে আয়োজক দেশটি। 3 ভেন্যুর মধ্যে একমাত্র করাচিতেই কোনো সমস্যা ছাড়া এখন পর্যন্ত ম্যাচ আয়োজন করতে পেরেছে পিসিবি। বাকি 2 ভেন্যু লাহোর আর পিন্ডিতে পড়তে হয়েছে নানাবিধ সমস্যায়। কিছুটা ছোট শহর হওয়ায় পিন্ডির ট্রাফিক সিস্টেম সামলাতে হিমশিম খেতে হয় সেখানকার পুলিশ ডিপার্টমেন্টকে। যদিও পরের দিকে ধীরে ধীরে গুছিয়ে নেয় সব, কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে বন্দি স্টেডিয়ামের আশপাশে ঘেঁষতে দেওয়া হয়নি কাউকেই। 2 কিলোমিটার হেঁটে স্টেডিয়ামে আসতে হয়েছিল দর্শক এবং সাংবাদিকদের, আর জায়গায় জায়গায় চেকিং এর কড়াকড়ি তো ছিলই। কিন্তু সব আয়োজন ভেস্তে দেয় বেরসিক বৃষ্টি। প্রকৃতির বৈরিতায় 3 ম্যাচের মধ্যে মাত্র 1টি ম্যাচ শেষ হতে পেরেছে পিন্ডি স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার পর বাংলাদেশ পাকিস্তান ম্যাচও ভেসে গেছে অঝোর ধারায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে পাকিস্তানের সেমিফাইনাল হবে 5ই মার্চ। সেখানে কারা খেলবেন সেটা ঠিক না হলেও লাহোরের সে ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কারণ বৃষ্টি যে পিছু ছাড়ছে না লাহোরেও। পিন্ডির তুলনায় তাপমাত্রা অবশ্য ভালো থাকবে লাহোরে, কিন্তু সূর্যের দেখা মিলবে কিনা সেটা বলা যাচ্ছে না একেবারেই। আইসিসি রিজার্ভ ডে রেখেছে এই ম্যাচের জন্য, কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিনও। সেক্ষেত্রে ফাইনালিস্ট নির্ধারণ করতে পুরো 100 ওভার খেলা দেখার সুযোগ সমর্থকরা পাবেন না বলেই মনে হচ্ছে। ভারত যদি সেমিফাইনালে হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। তারিখ একই থাকবে 9 মার্চ। তবে ফোরকাস্ট বলছে দুপুরের পর থেকে অঝোর ধারায় ঝরবে বৃষ্টি। ভেসে যাবে পাকিস্তানের 30 বছরের লালিত স্বপ্ন। রিজার্ভ ডে 10 মার্চ থাকলেও সেদিনের অবস্থা আরও বেগতিক আবহাওয়ার হিসেবে। সকাল থেকেই আছে বৃষ্টির পূর্বাভাস। আর এভাবেই যদি চলতে থাকে আর ভারত ব্যর্থ হয় ফাইনালে উঠতে, তাহলে 2002-এর পর আবারও হয়তো ডুয়েল চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব। সেবারও যে এই বৃষ্টিবন্দী হয়েই শিরোপা ভাগাভাগি করেছিল ভারত শ্রীলঙ্কা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। এবার নারী ফুটবল প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে রাতে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আরব আমিরাত ফুটবল গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। প্রথম ম্যাচে 3-1 গোলে হেরে সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের। তবে ম্যাচের রেজাল্ট নিয়ে তেমন চিন্তিত নন কোচ পিটার বাটলার, বরং নতুন ফুটবলারদের জন্য এই সিরিজকে দিচ্ছেন বাড়তি গুরুত্ব। হার থেকে শিক্ষা নিয়ে মাঠে নামবে ফুটবলাররা, এমনটাই প্রত্যাশা করছেন। প্রথম ম্যাচের ভুল সূত্রে সমর্থকদের ভালো ফুটবল ম্যাচ উপহার দিতে চান আফিদারা। প্রথম ম্যাচটি ফিফা উইন্ডোর ম্যাচ হলেও দ্বিতীয় ম্যাচটি অনুশীলন ম্যাচ হিসেবে বিবেচিত হবে। পরিবর্তিত পরিস্থিতিতে এই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ নারী দলের কাছে। শুধু ফিফার র্যাঙ্কিংয়ে নয়, নিজেদের প্রমাণেরও বড় সুযোগ। তাই তো অন্তত ড্রয়ে চোখ বাংলাদেশে। সিলেটের পর্যটনের খবর। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ সিলেটের
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটে বেড়াতে যান দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমিনুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। বছরের পুরো সময়টা জুড়ে পর্যটকের আনাগোনাতে মুখর থাকে সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলো। এসব স্পটে বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ পর্যটন স্পটগুলোতে ছিল পর্যটকের ভিড়। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ সহ সিলেটের সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থানগুলোতেও আসেন পর্যটকরা। ভালো লাগছে, মানুষের ঢল, প্রাণ খুলে মানুষ ঘুরছে। আমারও খুবই ভালো লাগলো, অনেকদিন পর ঘুরতে বের হইলাম। ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে আসা, ভালো এনজয় করলাম আমরা। খুব ভালো লাগলো, দেখা করে খুব সুন্দর পরিবেশ আর পরিস্থিতি মোটামুটি সুন্দর। আমাদের ডিফেন্সের লোকজন খুব সহযোগিতা করতেছে, মোটামুটি ভালোই আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি প্রচুর পরিমাণে টুরিস্ট স্পটে বেড়াতে এসেছে এবং তারা নিরাপত্তা, তাদের যা যা দরকার ছিল সবগুলি আমরা দিতে সমর্থ হয়েছি। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের জন্য হচ্ছে থাকার আমাদের পর্যাপ্ত আছে। 5 স্টার থেকে একদম ইকোনমি টিকেট হোটেল পর্যন্ত আমাদের আছে। এখানে অনেক নিরাপত্তা, সব কিছু ফ্যাসিলিটি আছে। সিলেটের 10টির বেশি পর্যটন স্পটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। দেশের পরিস্থিতি যেমনই হোক, ব্যস্ততম জীবনের কোলাহলকে ছাপিয়ে মানুষ চেষ্টা করেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর সে কারণেই ভ্রমণ, এবং এই ভ্রমণের সুযোগ তৈরিতে সরকারেরও আছে অনন্য ভূমিকা, এটি মনে করছেন দর্শনার্থীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে বাড়বে ষড়যন্ত্র শঙ্কা বিএনপি নেতাদের। এবং দল ও গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে এবার ব্যতিক্রম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেয়া হবে স্বাধীনতা পুরস্কার। সংখ্যা নামবে 10-এর নিচে, জানালেন 2 উপদেষ্টা। ঠাঁই হবে না বিতর্কিতদের। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।